আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তার জন্য নয় তো, কিন্তু তার জন্য কেউ কেন এভাবে একটা মানুষকে খুন করবে? রাগান্বিতা নিচে পড়ে থাকা সেই রক্তে ভেজা চিঠিটা আবার দেখল। রক্তে পুরো জল জল করছে লেখাটা। সে নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ জিনিসটা ঠিক কি? কোনো মানুষ নাকি অন্য কিছু? রাগান্বিতা কি ভেবে যেন সকালে সেই ডাকপিয়নের কাছ থেকে পাওয়া চিঠিটার হাতের লেখা আর রক্তে ভেজা চিঠিটার হাতের লেখা মিলালো। অনেকক্ষণ তাকিয়ে থেকে বুঝলো এই দুটো চিঠির হাতের লেখা ভিন্ন। রাগান্বিতা বিষয়টা ধরতে পেরেই মনে মনে আওড়ালো, তাহলে কি এই চিঠির মালিক দুটো ভিন্ন মানুষ? প্রকৃতি জুড়ে আজ রোদ উঠেছে, পাখিরা উড়ছে, বাতাসের শোকের ছায়া শেষে যেন হালকা হালকা আলো এসেছে। রাগান্বিতা বাড়ির উঠানে হাঁটছিল। সপ্তাহ পেরিয়ে গেছে, রাগান্বিতা স্কুলে যাচ্ছে না। রাগান্বিতা এবার মাধ্যমিক দিবে। বয়স তার 16 হলেও মেয়েটা সাহসের দিক দিয়ে তার বাপ ভাইদের মতো। শুধু কুহু একটু ভীতু টাইপের ছিল। রাগান্বিতা তার শাড়ির আঁচলটা ধরে হাঁটছে আর নানা কিছু ভাবছে। হঠাৎই রাগান্বিতার কি যেন একটা মাথায় আসলো। সে এগিয়ে যেতে লাগলো কালকের সেই জঙ্গলটার দিকে। রাগান্বিতার বিশেষ ভুল না করলে তার মনে হচ্ছে কালকে সেই ছেলেটার সাথে তার আজও দেখা হবে। হলোও তাই। রাগান্বিতা কালকে সেই আগের জায়গাটায় আসতেই নজর আসলো তার কালকে সেই ছেলেটাকে। ছেলেটার নাম যেন কি ছিল? কিছুক্ষণ ভাবতেই মনে পড়ল রাগান্বিতার। ছেলেটার নাম ইমতিয়াজ। ছেলেটা আজও দাঁড়িয়ে আছে কালকে সেই বড় গাছটার নিচে। ওই বড় গাছটার নামই ছিল বটগাছ, মানে মুরতাসিনের মৃত্যুর সেই স্থানটা। রাগান্বিতা আশেপাশে তাকালো না, নিচে কোনো রক্তের দাগ টাগও দেখছে না। রাগান্বিতা যখন এসব ভাবতে ব্যস্ত ছিল, ঠিক তখনই ইমতিয়াজ পিছনে ঘুরল। সামনেই রাগান্বিতাকে দেখে বলল, আরে জমিদার কন্যা রাগান্বিতা যে, আপনি এখানে? রাগান্বিতা জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে ইমতিয়াজের মুখের দিকে। তার কি এই ছেলেটাকে সন্দেহ হচ্ছে? রাগান্বিতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইমতিয়াজ আবার বলে, শুনলাম কাল রাতে নাকি আপনাদের গ্রামের কাকে যেন খুন করা হয়েছে, কথাটা কি সত্যি? এবার রাগান্বিতা মুখ খুলল, মাথা নাড়িয়ে বলল, আর লাশটা কোথায় পাওয়া গিয়েছিল জানেন? বেশ আগ্রহ নিয়ে বলল ইমতিয়াজ। কোথায়? আপনি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছেন, ঠিক সেই গাছটার নিচে। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল ইমতিয়াজ। দ্রুত গাছটার থেকে সরে এসে বুকে ফু দিল। ইমতিয়াজের কাণ্ডে রাগান্বিতা না চাইতেও হেসে দিল। রাগান্বিতার হাসি দেখে চোখ মুখ কুঁচকে বলল ইমতিয়াজ, আমি কিন্তু ভয় পাইনি, পায়ে কি যেন একটা লাগলো তাই সরে এসেছি। রাগান্বিতা হাসতে হাসতে জবাব দিল, বুঝেছি। কি বুঝেছেন? দেখুন, আপনি যা বুঝছেন তা কিন্তু আমি বোঝাতে চাইনি। ইমতিয়াজের কাণ্ডে রাগান্বিতা আরো হাসল। তার হাসি থামছে না। ইমতিয়াজকে আরো একটু ভয় দেখাতে বলল রাগান্বিতা, আপনি জানেন আমাদের গ্রামে ভূত আছে? ইমতিয়াজ স্বাভাবিকভাবে জবাব দিল, তাই বুঝি? আপনার কি মনে হয় আমি ভূতের ভয় পাই? পেতেও তো পারেন, যেভাবে ভয়ের চোটে সরে আসলেন। ইমতিয়াজ মাথায় চুলকায়, বলে, আপনি আমায় চিনেন না তাই বলছেন। যেদিন চিনে যাবেন সেদিন কিন্তু আপনি ভয় পাবেন। ইমতিয়াজের এবারের কথায় রাগান্বিতার হাসি থেমে গেল। ছেলেটা কি বলল ঠিক বুঝল না। রাগান্বিতা তার হাসি থামিয়ে প্রশ্ন করল, মানে? কাল আপনার একটা কথা বলেছিলাম, সব কথার মানে খুঁজতে নেই। আপনি কি এখানে একা আছেন? বলবো কেন? উত্তর খুঁজে পায় না রাগান্বিতা। সত্যিই তো, ছেলেটা তাকে সব প্রশ্নের এত উত্তর দিবে কেন? রাগান্বিতা এবার চুপ হয়ে যাওয়ায় ইমতিয়াজ বলে, আচ্ছা, আমরাও তো কাল সন্ধ্যার দিকে এখানে ছিলাম। খুনটা নাকি রাত 8টার দিকে হয়েছে। তা আপনার বাবা মানে জমিদার সাহেবকে বলেছিলেন আপনি কাল এখানে এসেছিলেন আর আমায় দেখেছেন? রাগান্বিতা অনেকক্ষণ চুপ থেকে জবাব দেয়, না, বলা হয়নি। ও আচ্ছা, আমি ভেবেছিলাম বলেছিলেন হয়তো। তা ছেলেটাকে চিনতেন আপনি? হ্যাঁ, চিনতাম, প্রায়শই দেখা হতো। ভালো ছেলে ছিল বুঝি? ভালো না ছাই, এক নম্বরে বলতে গিয়েও থেমে গেল রাগান্বিতা। ইমতিয়াজের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি বলবো কেন? হেসে ফেলে ইমতিয়াজ। চোখের চশমাটা হাত দিয়ে নাড়িয়ে বলে, খুব সুন্দর। অবাক হয়ে বলে রাগান্বিতা, কি? আপনায় বলবো কেন? হঠাৎই সাইকেল বেল বাজার আওয়াজ আসলো। ইমতিয়াজ বলল, কোনো ডাক পিয়ন এসেছে বুঝি?
রাগান্বিতা বিড়বিড় করে বলল, আবার ডাক পিয়ন? তার নামে আবার কোনো চিঠি আসলো না তো? রাগান্বিতা দাঁড়ালো না, কি ভেবে থরথর করে বসল। আমার যেতে হবে। ইমতিয়াজও কোনো প্রশ্ন করল না, শুধু বলল, ঠিক আছে, যান। রাগান্বিতা যেতেই ইমতিয়াজ তাকালো সামনের বটগাছটার দিকে। অনেকক্ষণ তাকিয়ে থেকে সেও চলে গেল তার গন্তব্যের স্থানে। রাগান্বিতা বাড়ি ঢুকতেই দেখল সত্যি সত্যি একজন ডাকপিয়ন তাদের বাড়ির উঠানে এসেছে। আশেপাশে কেউ নাই বিধায় লোকটা দাঁড়িয়ে আছে। রাগান্বিতা পিছন থেকে হেঁটে যেতেই তাকে নজরে আসলো ডাকপিয়নের। খুব অস্থির কণ্ঠে চিঠিটা এগিয়ে দিয়ে বলল, আপনার নামে চিঠি আইছে। রাগান্বিতা অবাক হলো, সত্যি সত্যি তার নামে আবার চিঠি এসেছে। রাগান্বিতা বেশি না ভেবে চিঠিটা হাতে নিল। ডাকপিয়নও তার একটা ছোট্ট সই নিয়ে সাইকেল নিয়ে চলে গেল। এমন সময় সদর দরজার সামনে দাঁড়িয়ে বলল রাগান্বিতার বাবা। কে আসছিল রাগান্বিতা? রাগান্বিতা খানিকটা ঘাবড়ে গিয়ে চিঠিটা শাড়ির আঁচলে লুকালো, বলল, ডাক পিয়ন আসছিল বাবা। হঠাৎ ডাকপিয়ন কেন আসলো? রাগান্বিতা হেঁটে এগিয়ে গেল তার বাবার দিকে, বলল, তেমন কিছু না বাবা, একটা ঠিকানা জানতে চেয়েছিল। ও আচ্ছা, বাইরে বেশি বেরিও না রাগান্বিতা, গ্রামের পরিস্থিতি জানি তো। বাবা, মুর্তাসিনের খুনটা কে করলো খুঁজে বের করবে না? ছোট্ট করে জবাব দিল রাগান্বিতার বাবা। দেখি, শোনো, আমি একটু বাজারের দিকে যাব, বাড়ি ছেড়ে কোথাও যাবে না, ঠিক আছে? আচ্ছা বাবা। রাগান্বিতার বাবা চলে গেলেন। রাগান্বিতাও আর কিছু বলল না। তার কি বলা উচিত ছিল কালকের ওই ছেলেটা আর তার জঙ্গলে যাওয়ার বিষয়টার কথা? রাগান্বিতা তার হাতের চিঠিটা আবার দেখল। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতেই চিঠিটা খুলল। চিঠিটা খুলতেই লেখা দেখল, যেখানে লেখা ছিল, আমি প্রেমহীন নগরী লিখতে বসেছি এক বিষাক্ত উপন্যাস। তুমি ছুঁয়ে দিলে একবার, দেখে নিও আমি পিছু ছাড়বো না আর। নিজের রুমের বিছানায় বসে আছে রাগান্বিতা। তার সামনেই খাটের উপর পড়ে আছে তখনকার চিঠিটা। রাগান্বিতা বুঝছে না পরপর দুদিন তার সাথে এসব হচ্ছেটা কি। এমন চিঠিগুলো সব পাঠাচ্ছে কে? যে পাঠাচ্ছে সে কি তাকে চেনে? জেনে শুনেই এসব পাঠাচ্ছে কি? কিন্তু রাগান্বিতার কেন কাউকে মনে হচ্ছে না এসব সে পাঠাতে পারে? কে হতে পারে যে তাকে এসব পাঠাচ্ছে? নানান প্রশ্ন রাগান্বিতার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর যেন কোনোভাবেই মিলছে না। রাগান্বিতা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রুমের মধ্যে পায়চারি করতে লাগলো বারংবার। হঠাৎই ইমতিয়াজের ফেসটা ভেসে আসলো সামনে। রাগান্বিতা ভাবল তার বাবাকে বোধহয় এই ছেলেটার কথা বলা উচিত, সাথে কালকের ওই সন্ধ্যাবেলা তার জঙ্গলে যাওয়ার বিষয়টাও। এই ইমতিয়াজ ছেলেটাও কেমন যেন অদ্ভুত, কিছু জিজ্ঞেস করলে ঠিকভাবে উত্তর দেয় না, খাপছাড়া টাইপের। তবে ছেলেটার হাসি না চাইতেও আনমনে হেসে ফেলল রাগান্বিতা। পরক্ষণেই নিজের মুডটা ঠিক করল সে। বিড়বিড় করে বলল, এসব কি ভাবছিস রাগান্বিতা? হঠাৎই বাহিরে শোরগোল শোনা গেল। রাগান্বিতা চমকে উঠল, আবার পলক ফেলে বলল, আবার কি হলো? রিজওয়ানের মাথা ফেটে গেছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে অনেক। রাগান্বিতা ভাইয়ের এমন অবস্থা দেখে দৌড়ে আসলো। হতভম্ব কণ্ঠে বলল, দাদা ভাই, এসব কি করে হলো? রিজওয়ান আশেপাশে তাকিয়ে বলল, পড়ে গিয়েছিলাম। রিজওয়ানের কথার মাঝেই গ্রামের একজন লোক তালিবুল ইসলাম বলল, আমি ক্ষেতের জমিতে চাষ করতেছি, হঠাৎ দেখি জোয়ান সাহেব মাথায় হাত দিয়া কেমন যেন ঝিমাইতে ঝিমাইতে হাঁটতেছিল। একটু ভালোভাবে তাকাইতেই দেখি মাথা দিয়া রক্ত পড়তেছে, তাই নিয়ে আইলাম। তালিবুলের কথা শুনে রাগান্বিতাও কৃতজ্ঞতার সাথে জানালেন, আপনার ধন্যবাদ চাচা। ঠিক আছে, আমি তাইলে যাই এখন। জি চাচা। তালিবুল চলে গেলেন, সাথে আরো দুজন লোকও। সবাই যেতেই রাগান্বিতা রিজওয়ানকে ধরে ধীরে ধীরে বাড়ির ভিতর নিয়ে গেল। বলল, খুব ব্যথা পেয়েছো তাই না দাদা ভাই? রিজওয়ান মাথায় হাত রেখে বলল। একটু। রিজওয়ানকে তার রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল রাগান্বিতা। তারপর আতিফকে পাঠালো ডক্টরকে আনানোর জন্য। ডক্টর আসার আগে একটা কাপড় আর পানি নিয়ে দ্রুত ভাইয়ের রুমে আসলো রাগান্বিতা। রিজওয়ান তখনও মাথায় হাত দিয়ে বসাচ্ছিল বিছানায়। রাগান্বিতা এগিয়ে এসে বসলো তার ভাইয়ের পাশ দিয়ে, বলল, এবার সত্যি করে বলো তো দাদা ভাই, এসব কি করে হলো? রিজওয়ান তার বোনের দিকে তাকিয়ে বলল, আমি সত্যিই পড়ে গিয়েছিলাম। আমার মিথ্যা বোঝাতে এসো না দাদা ভাই, তাড়াতাড়ি বলো কি করে হলো। কারোর সাথে মারপিট করেছো? উত্তরে না বোধক মাথা নাড়ায় রিজওয়ান। ভাইয়ের উত্তর পেয়ে রাগান্বিতা আস্তে করে কপাল থেকে ভাইয়ের হাতটা ছাড়িয়ে আনে।
বেশ জায়গা দিয়ে কেটে গেছে কপালের বাম দিকটা। রাগান্বিতা আঘাতের অংশটুকু ছেড়ে তার আশেপাশের জায়গাটা ধীরে ধীরে পানি দিয়ে পরিষ্কার করতে থাকে। হাতে লেগে থাকা রক্তটুকু মুছতে মুছতে বলে, তাহলে কি হয়েছিল বলো আমায়? এতটা কপাল কাটলো কি করে? এবার রেজওয়ান বলতে লাগলো,